meron sa inyo? Sir, kasi yung isang telepono ko nasa bahay, but I texted na para i-send sa akin yung mga So numbers. So I will before give it to you later. today? Yes. Okay, thank you. Mr. Wong, bukas sabi ninyo. I'll just finish this. I'm sorry. Do you have any photograph, Mr. Wei Kangsu? Sir, yung passport po niya. Hindi, binigay. nasa iyo. Opo, binigay na po namin sa... দর্শক, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ ফিলিপিন্সে পাচারের ঘটনা তদন্তে দেশটিতে ষষ্ঠ দফায় দুর্নীতি বিরোধী সিনেট ব্লু রিবন কমিটির শুনানি চলছে। আমরা তখন ইউটিউবের সৌজন্যে সরাসরি ছিলাম সেখানে। এখন আমরা চলে যাব বাংলাদেশ ব্যাংকে, আর সেখানে রয়েছেন আমাদের সহকর্মী জুবায়ের ফয়সাল। তার কাছ থেকে জেনে নেব বাংলাদেশ ব্যাংকের কার্যক্রম সম্পর্কে। জুবায়ের। ধন্যবাদ। আপনি জানেন, রিজার্ভ চুরির ঘটনায় বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে কিন্তু বেশ কিছু পদক্ষেপ আমরা দেখেছি এর মধ্যে নিতে, এবং গত কয়েকদিন আগেই প্রায় এ মাসের মার্চের মাঝামাঝি কিছু ল্যাপটপ জব্দ করা হয়েছিল বাংলাদেশ ব্যাংক কর্মকর্তাদের। সেখান থেকে শুরু করে মূলত সিআইডি তদন্ত, বাংলাদেশ ব্যাংকের আভ্যন্তরীণ তদন্ত, সরকারের গোয়েন্দা সংস্থার তৎপরতা সব মিলিয়ে রিজার্ভ চুরির ঘটনায় আসলে কি ঘটনা ঘটেছিল মূলত সেটি উদ্ধারে কিন্তু বাংলাদেশ ব্যাংক এখন পর্যন্ত আমরা যতদূর দেখেছি তাদের চেষ্টা অব্যাহত রয়েছে। যে ব্যাপারটি গত কয়েকদিন আগে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র শুভঙ্কর সাহা গণমাধ্যমকে জানিয়েছিলেন যে রিজার্ভ চুরির ঘটনায় এখন পর্যন্ত ফেডারেল রিজার্ভ ব্যাংক কিংবা ফিলিপিনের আরসিবিসি রিজার্ভ কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশনের বিরুদ্ধে কোনো মামলা এখনো পর্যন্ত করা হয়নি। এই কথাটি বলার মূল প্রেক্ষাপট কিন্তু আজকে সকালবেলা যখন এক সপ্তাহের বিরতি দিয়ে ফিলিপিন্স সিনেটে আবার নতুন করে শুনানি শুরু হয়েছে, সেখানে কিন্তু একটি সুস্পষ্ট, আমরা বলবো সুস্পষ্ট একটি নির্দেশনা বা আদেশ এসেছে। সেটি হলো যে অ্যান্টি মানি লন্ডারিং কাউন্সিলে মামলা না করা পর্যন্ত কিন্তু বাংলাদেশ চুরি যাওয়া অর্থ ফেরত পাবে না, এরকম একটি আমরা কথা শুনেছি ফিলিপিন্স সিনেটের শুনানির মাধ্যমে। তো এই ব্যাপারটি নিয়ে আমরা কথা বলেছিলাম সকালবেলা। এখানে আসার আগেই আমরা বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র শুভঙ্কর সাহের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম, এবং টেলিফোনে উনি আমাদেরকে বলেছিলেন যে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এই বিষয়ে জানানো হবে। আমরা আশা করছি হয়তো বাংলাদেশ ব্যাংক আমাদেরকে গণমাধ্যমকে জানাবেন যে আসলে পরবর্তী পদক্ষেপ তাদের কি হবে। এছাড়া আপনি জানেন, গতকাল সিআইডির পক্ষ থেকে তদন্তে যেসব তথ্য পাওয়া গেছে বা তদন্তে প্রাথমিকভাবে পাওয়া কিছু তথ্য গণমাধ্যমকে জানানো হয়েছে, তার মধ্যে রয়েছে 4টি দেশের মূলত 20 জন মানুষ, তারা 20 জন জড়িত রয়েছে এই পুরো প্রক্রিয়ায়, এবং টাকা চুরির যে জালিয়াতির ঘটনা ঘটেছে, হ্যাকিং এর মাধ্যমে টাকাটি বাংলাদেশ ব্যাংকের ফেডারেল রিজার্ভ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে যখন সরানো হয়েছে, এর ক্ষেত্রে আমরা এখন পর্যন্ত যতদূর জেনেছি সেটি হলো আসলে ফিলিপাইনের 12 জন ব্যক্তি এবং শ্রীলঙ্কার 8 জন ব্যক্তির এখানে নাম এসেছে, কিন্তু তারা এর মধ্যে আবার এর মধ্যে 4 জন ব্যক্তি আবার ভিন্ন 2টি দেশের নাগরিক বলে আমরা জানতে পেরেছি। তো সিআইডির যেসব তথ্য দিয়েছে, সিআইডি জানাচ্ছে যে পদক্ষেপগুলো তারা নিচ্ছেন এবং এই টাকাগুলো ফেরত আনার ব্যাপারে বাংলাদেশ ব্যাংক যে পদক্ষেপ নিচ্ছে বা বাংলাদেশের সরকারের যে ধরনের প্রচেষ্টা দরকার রয়েছে সেইগুলো কিন্তু অব্যাহত রয়েছে, এবং বাংলাদেশ ব্যাংকের আমরা আশা করছি কিছুক্ষণ পরে বাংলাদেশ ব্যাংক তাদের আনুষ্ঠানিক বক্তব্য জানাবেন এবং তারা নির্দিষ্ট করবেন যে আসলে পরবর্তী পদক্ষেপ কি হবে বাংলাদেশের টাকাটা ফেরত আনার জন্য। তো এই যে আমার কাছে বাংলাদেশ ব্যাংক থেকে এই ছিল সবশেষ তথ্য। দর্শক, রিজার্ভের অর্থ চুরি নিয়ে বাংলাদেশ ব্যাংকের কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে জানাতে বাংলাদেশ ব্যাংক কার্যালয় থেকে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিয়েছিলেন সহকর্মী জুবায়ের ফয়সাল। যাচ্ছে পরবর্তী প্রসঙ্গে। রাজধানীতে তাপমাত্রা বাড়তে থাকার সঙ্গে সঙ্গে মৌসুমী বিভিন্ন ফলমূলের চাহিদা বেড়েছে নগরবাসীর কাছে। এসব ফল আগের চেয়ে কয়েকগুণ বেশি বিক্রি হয়, ব্যবসা ভালো হচ্ছে বলে জানিয়েছেন বিক্রেতারা, আর চাহিদা বেড়ে যাওয়ায় দামও কিছুটা বেশি। রাজধানীর উত্তপ্ত আবহাওয়ায় মাঝে মাঝে মৃদুমন্দ বাতাস বইলেও তা বৈশাখী খররৌদ্রের উষ্ণ ঝাপটা মাত্র। এতে কষ্টকর হয়ে পড়েছে স্বাভাবিক চলাচল। প্রকৃতির যখন এই অবস্থা, তখন একান্ত প্রয়োজনে ছুটন্ত মানুষগুলো গরমের উত্তাপ থেকে বাঁচতে ভিড় জমাচ্ছেন ফলের দোকানগুলোতে। শুধু নিজের জন্য নয়, পরিবারের সদস্যের জন্য মৌসুমী বিভিন্ন ফলমূল কিনছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আর গরমে আগের চেয়ে কয়েক গুণ বেশি বিক্রি হচ্ছে বলে জানান বিক্রেতারা। বেল বেচতেছি 120 টাকা হালি, সবাই বেচতেছি 80 টাকা হালি। এখন মনে করেন বাড়তি আছে, এখন বেচা কিনে ভালো, বাজার ভালো। এদিকে আমদানি বেড়েছে সবরি, চিনি চাম্পা, অমৃত সাগর, নেপালি সাগর সহ বিভিন্ন জাতের কলার। পাইকারি বাজারে 1 পণ বা 80টি অমৃত সাগর বিক্রি হচ্ছে 400 টাকায়, আর 1 পণ সবরি কলা বিক্রি হচ্ছে 500 থেকে 600 টাকায়। সামনে যে 4-5টা মাস, এই 4-5টা মাস পুরো সবাই যে জমে থাকে, সবাই এই ব্যবসা যোগ দেয়। অন্যান্য জায়গার চেয়ে এখানে বহুত বেচা কিনা ভালো হয়, কারণ বরিশালের কলাটা যেমন লঞ্চ থেকে এখানে আসে, কিন্তু এই কলাটা কিন্তু অন্য কোথাও পায় না।
গরমে পানীয় ফল হিসেবে তরমুজের বিকল্প নেই। বিভিন্ন জায়গা থেকে এসব তরমুজ বিক্রির জন্য নিয়ে আসা হয় সদরঘাটের ওয়াইজ ঘাটে। নৌকা থেকে আড়তে নিয়ে আসা মাত্রই আকারভেদে বিভিন্ন দামে বিক্রি হয়ে যাচ্ছে এসব ফল। গতবারের তুলনায় এবছর ব্যবসার দিকে আপনার ফসলের দিকে কম, কিন্তু ব্যবসা নিউট্রালে আছে আর কি। এবার বছর ব্যবসা খারাপ হয় নাই, ভালো হয় না, মানে মধ্যম পর্যায়ে আমরা আছি আর কি। কিন্তু মালের দামটা এই মার্কেটে এবারে বেশি গেছে। 2 সপ্তাহ গরম থাকাতে মোটামুটি বাজার ভালো এবং আমরাও লাভবান, সাথে উৎপাদন যারা করেছে চাষি তারাও লাভবান। পাইকারি বাজারে 4 থেকে 5 কেজি ওজনের প্রতিটি তরমুজ 60 টাকা, 8 কেজি ওজনের 100 থেকে 120 এবং 10 থেকে 12 কেজি ওজনের একটি তরমুজ বিক্রি হচ্ছে প্রায় 200 টাকায়। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। কয়েক সপ্তাহের তীব্র গরমে রাজধানীতে এসি, ফ্যান ও এয়ার কুলারের বিক্রি বেড়েছে কয়েক গুণ। হঠাৎ করে চাহিদা বাড়ে এসব পণ্যের দাম নিয়ে রয়েছে ক্রেতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার। বিক্রেতারা বলছেন বেচা বিক্রিতে এগিয়ে রয়েছে বিদেশি ব্র্যান্ডগুলো। বিস্তারিত দেখুন কামরুল হাসান সবুজের প্রতিবেদনে। চৈত্রের দাবদাহেই গ্রীষ্মের আগমন। কয়েক দিনের প্রচন্ড গরমে অতিষ্ঠ জনজীবন, এমনকি স্বস্তি নেই রাতেও। স্বাভাবিকভাবেই এর প্রভাব পড়েছে ইলেকট্রনিক্স পণ্যের দোকানে, যেখানে সাধ্যমতো আরো একটি ফ্যান কিংবা এয়ার কুলার কিনতে আসছেন সাধারণ মানুষ। ফ্যান তো বাসায় আছে, তারপর প্রচন্ড তাপের জন্য আর কি ফ্যান কিনা হচ্ছে। দাম তো এখন একটু ওরা বেশি চাবেই, কারণ গরম হাওয়াইলে তো ওদের মার্কেটেও একটু হাওয়া লাগে। এখন 2-3টা পাংখাই লাগে, এত গরম। এই গরমে তার ফ্যান কভার দিচ্ছে না আমাদেরকে, যার কারণে আমরা এয়ার কুলার কিনতে বাজারে আসছি। হঠাৎ ভোক্তা চাহিদা বেড়ে যাওয়ায় 2 সপ্তাহের ব্যবধানে ফ্যান ও এয়ার কুলারের বিক্রি বেড়েছে দ্বিগুণের বেশি। তবে তুলনামূলক কম মূল্যের পণ্যই বাজারে বেশি চলছে বলে জানালেন বিক্রেতারা। বিশেষ করে ছোট ফ্যানগুলো বেশি, টেবিল ফ্যান, এই ছোট হাই স্পিড ফ্যান বা স্ট্যান্ড ফ্যান, এগুলো চাইনিজ ব্র্যান্ড আছে যেরকম হাই স্পিড, টেবিল, স্ট্যান্ড, এইসব ধরনের, এবং পাকিস্তানি। বিক্রিটা অবশ্যই আগের চাইতে অনেক বেশি। যারা এসি কিনতে পারে না যারা এয়ার কুলার গুলা কিনে আর কি, মোটামুটি 2 সপ্তাহ সেল খারাপ হয় নাই। চাহিদা বেড়েছে এসিরও। 2 সপ্তাহ আগেও যে দোকানে সারাদিনে বিক্রি হয়নি 10টি এসি, সেখানে বর্তমানে প্রতিদিন বিক্রি হচ্ছে 30টির বেশি। তবে প্রতারিত না হতে দেখে শুনে যাচাই বাছাই করে কেনার পরামর্শ বিক্রেতাদের। দেখা গেছে যে আগে ডেলি 2টা-3টা যাইতো, এখন 20টা-25টা, হোলসেল গেলে আরো বেড়ে যায়। ইন্টেরিয়র ডিজাইনার এবং সাপ্লায়ার তারা এসে 2 নম্বর এসি চায়, তারা সেগুলিকে ব্র্যান্ড লাগায়া বিক্রি করে। তো সেই ক্ষেত্রে যারা মার্কেটে না এসে কিনে তারা ঠকতেছে। যেভাবে গরমটা পড়তেছে আমরা তো এসি ছাড়া একটা বাসায় টিকতে পারি না। প্রচন্ড গরমে তাপদাহ, এর থেকে পরিত্রাণের জন্য এসি একান্তই প্রয়োজন। সাধারণত এপ্রিলে গ্রীষ্মকাল শুরু হলেও গরম পড়ে যাওয়ায় চৈত্র থেকে অর্থাৎ মার্চ মাস থেকেই ফ্যান এসির বিক্রি বেড়ে যায়। আর এ বাজার মে মাস পর্যন্ত চাঙ্গা থাকে বলে জানালেন ব্যবসায়ীরা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। দর্শক, আমরা প্রতিবেদনগুলো দেখলাম। এবার এই বিষয় নিয়ে বিস্তারিত জানতে আলোচনা চলে যাচ্ছে ক্যাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির ভূঁইয়ার কাছে। অ্যাডভোকেট হুমায়ুন কবির ভূঁইয়া, আমরা তো রিপোর্টে দেখলাম যে গরমের কারণে বাজারে এসি, তারপর ফ্যান, এয়ার কুলার এগুলোর বিক্রি বেড়ে গেছে। তো আমাদের দেশের বাজার ব্যবস্থা মানুষের যখন যা প্রয়োজন সেগুলোরই দাম বেড়ে যায় বাজারে। তো এটি কেমন বাজার ব্যবস্থা, এক্ষেত্রে আসলে বাজার মনিটরিং আসলে কেমন হওয়া উচিত? জি, ধন্যবাদ আপনার এটা সুন্দর একটা বিষয় নিয়ে আলোচনা করার জন্য। কনজিউমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ক্যাব আসলে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করার জন্য কাজ করে থাকে আর কি। তো আমাদের দেশে এটা একটা প্রবণতা, যখনই কোনো জিনিসের চাহিদা বাড়ে তখন দামও বেড়ে যায় আর কি। কিন্তু এটা বাজার মনিটরিং এর একটা অভাব আছে বলে আমরা মনে করি, কারণ এখানে ভোক্তারা অনেক সময় ক্ষতিগ্রস্ত হয়। এই যে এয়ার কুলারের দামের কথা বলা হলো, ফ্যানের কথা বলা হলো, এখানে চাহিদা বাড়ছে, তার মানে তার প্রোডাকশন বেড়ে যাবে এবং তার বিক্রি বেড়ে যাবে। একটা তো তার যেটা মুনাফা হওয়ার কথা সেই মুনাফা হবে, কিন্তু আমাদের এখানে যেটা লক্ষণীয় সেটা হলো যে মুনাফার উপর আবার মুনাফা করার চেষ্টা করে। এবং এখানে আরেকটা জিনিস লক্ষণীয়, মানে যে আমাদের ভোক্তাদের প্রতারণা শিকার হইতে হয়। অনেক সময় দেখা যায় যে বিদেশি মালের কথা বলা হয়ে থাকে, যেটা বিদেশে তৈরি বা বিদেশের প্রোডাক্ট বলা হয়, কিন্তু আসলে দেশীয় প্রোডাক্টে দেওয়া এবং নিম্নমানের মাল দেওয়া হয়ে থাকে। এখানেই ভোক্তারা প্রতারিত হয়। এটা কারণ হলো সরকারের যে বিভিন্ন বিভাগ আছে যারা এটা তদারকি করার কথা, মনিটরিং করার কথা, এই মনিটরিং ব্যবস্থাটা কোথাও নাই। বাজারে কোথাও আমরা মনিটরিং ব্যবস্থাটা, সরকারের বিভিন্ন মন্ত্রণালয় বা বিভাগ আছে, ওইগুলি নামমাত্র আছে, সেগুলি কোনো তদারকির ব্যবস্থাতে নেই। যার কারণে গিয়ে ভোক্তারা প্রতারিত হয়। ভোক্তারা প্রতারিত হয় মানে আমি, আপনি, আমরা সবাই প্রতারিত হয়ে থাকি। আচ্ছা, তাহলে কি ব্যবসায়ীরা একরকম ক্রেতাদেরকে জিম্মি করে ব্যবসা চালিয়ে যাচ্ছেন আমাদের দেশে? একবারে এইটার সাথে সম্পূর্ণভাবে একমত যে হ্যাঁ, তারা যখনই ব্যবসায়ীরা একটা সুযোগ পায়, সব ব্যবসার কথা আমরা বলবো না, ব্যবসা তো ভালো ব্যবসা, অবশ্যই ভালো ব্যবসায় আছেন, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখা গেছে যে যখনই মানুষ, ক্রেতার সংখ্যা বাড়ে, ভোক্তারা যখন বাজারে যায় তখন তাদেরকে জিম্মি করার একটা চেষ্টা করে এবং জিম্মি করেই তারা ইচ্ছা মতন তারা দাম বাড়ায় এবং যেটা ভোক্তারা গিয়ে অনেক সময় অসহনীয় পর্যায়ে পড়ে যায়।
এইটাই আমাদের এগুলো আমাদের যে কথাটা সেটা যে ভোক্তা যদি প্রতারিত হয় তাহলে তো পণ্য সম্পর্কে তাদের একটা বিরূপ ধারণা হিসেবে সৃষ্টি হয়। কিন্তু এইটা কিন্তু বাজারে ওই যে মনিটরিং কথাটা আমরা যে বারবার বলি যে মনিটরিং নাই, মনিটরিং না থাকার কারণে কিন্তু এটা এই প্রতারণাটা হয়েছে। আচ্ছা, আপনি বলছিলেন যে সরকারি বিভিন্ন সংস্থা রয়েছে যারা হচ্ছে বাজার মনিটরিং এর কাজ করার কথা, তাদের যাচাই বাছাই করার কথা, যেন ক্রেতারা যেন প্রতারিত না হন বা কোনো রকম হয়রানির শিকার না হন। তো সেক্ষেত্রে আসলে সরকারি সংস্থাগুলো আসলে কিভাবে কাজ করলে ক্রেতারা অর্থাৎ আমরা যারা সাধারণ মানুষ রয়েছে তারা প্রতারিত হবেন না বা বেশি দাম দিয়ে কিনতে হবে না, কি করা উচিত আসলে যদি একটু করণীয় সম্পর্কে বলেন? সেটা বাজার মূল্য আমরা যখন বলি যে বাজারে যে কোনো পণ্যের বিক্রি হোক না কেন সেটা একটা দোকানের মধ্যে তার একটা তালিকা থাকতে হবে এবং সেটা সিটি কর্পোরেশন থেকে তালিকা দিতে পারে, বাণিজ্য মন্ত্রণালয় থেকে তালিকা। কিন্তু আপনি বাজারে গেলে দেখবেন সেই ইলেকট্রনিক্স পণ্য থেকে শুরু করে আপনি কাঁচা বাজার পর্যন্ত একদম দেখবেন যে কোথাও কোনো বা গ্রোসারি স্টোরে যদি যান কোথাও গিয়ে দেখবেন না যে আপনার কোনো তালিকা আছে। সুতরাং তারা যেটা মনে করে, তারা যেটা সিদ্ধান্ত নেয় সেই সিদ্ধান্ত মতো আপনাকে মাল ক্রয় করতে হয়। এখানে আপনার কোনো কিছু অর্থাৎ ভোক্তারা ক্রেতারা সেখানে খুবই অসহায় অবস্থায় পড়ে থাকে আর কি। আচ্ছা, আমরা দেখলাম যে আসলে শুধুমাত্র ইলেকট্রনিক্স পণ্য নয়, আমরা দেখলাম যে আপনি বলছিলেন যে বাজারের অন্যান্য বাজারে যে নিত্য প্রয়োজনীয় যে আমাদের যে সবজি রয়েছে, তারপর হচ্ছে মৌসুমী গ্রীষ্মকালীন সময়ে ফল রয়েছে, এগুলোর দামও বাজারে বেড়ে গেছে এবং চিনি গরমের কারণে দেখা যাচ্ছে শরবতের চাহিদা বেড়েছে এবং সে কারণে বাজারে কিন্তু চিনির দামও বেড়েছে। তো সেক্ষেত্রে এই যে ভোক্তা মূল্য অর্থাৎ হচ্ছে এই বাজার মূল্য নিয়ন্ত্রণে আসলে টিসিবির ভূমিকাটা কেমন হওয়া উচিত আসলে মনে করেন আপনি? টিসিবির ভূমিকা আমরা যেটা বলে থাকি, টিসিবিকে স্ট্রেংথেনিং করার কথা, এটা আমাদের একটা জোর দাবি থাকে। কনজিউমার অ্যাসোসিয়েশন বাংলাদেশ ক্যাবের পক্ষ থেকে আমরা বহুদিন থেকে এই কথাটা বলে আসতেছি যে যদি আপনার কাছে যদি পণ্য থাকে তাহলে বার্গেনিং করার একটা সুযোগ থাকে। কিন্তু আমাদের এখানে লক্ষণীয় হলো জিনিসটা সেটা হলো যে যখনই দেখা যায় যে টিসিবি কোনো পণ্য আনে তখন দেখা যায় ব্যবসা যারা করেন নাকি তারা ব্যবসা করেন কি তাদের মূল্য কমে দেয়। ঠিক যেই মুহূর্তে যারা টিসিবির মাল শেষ হয়ে যায় তখনই দেখা যায় হু হু করে আবার বাজারে ওই দ্রব্যের মূল্য বৃদ্ধি পেতে থাকে। এখন চিনি একটা স্বনির্ভর চিনি, আমরা সেদিনও একটা আলোচনায় আমরা বলছিলাম, তারা বলছিলেন যে চিনি 35 টাকা কেজি চিনি হোক, এটা আমরা চাই না, এটা 44 টাকা বা 45 টাকা হতে পারে। কিন্তু দেখা গেল যে বাজারে তার চেয়ে আরো 10 টাকা বেশি বাজারে মূল্য দিতে হচ্ছে। এটা হলো একটা। আরেকটা হলো যে আপনার এই যে ফুড অ্যাডাল্টারেশন আমরা যেটা বলে রাখি যে খাদ্যের যে ভেজাল, এই ভেজালটা তো রয়ে গেছে। আপনি এই যে তরমুজের কথা বলা হলো, যদি পিওর তরমুজ আপনি একটা 5 কেজি তরমুজ যদি আপনি 100 টাকায় বা 90 টাকা কিনেন, ঠিকই আছে মূল্য আপনার, কিন্তু সেখানে দেখা গেল যে পণ্যটা আপনার বাজারে অর্থাৎ ভোক্তারা যে অবস্থাতে ভোগ করবে সেই ভোগের আগে তার অতি মুনাফা করার জন্য বা লাভবান হওয়ার জন্য সেইটার মধ্যে নানান রকমের ভেজাল দেয়। আমরা শুনছি বাজারে যে এই আপনার তরমুজের মধ্যে ইনজেকশন দেওয়া হয়ে থাকে, আপনার ডাবের মধ্যে ঠিক একই অবস্থা করা হইতেছে। এই যে আনারস, আমি আনারসের কথা, আনারসের মূল্য বৃদ্ধি পেতে পারে বাজারে চাহিদা, কিন্তু এটা হচ্ছে ভেজাল দেওয়া হচ্ছে, একেবারে বিষ মিশানো হইতেছে, বিষ সরাসরি বিষ দেওয়া হইতেছে তো আপনার এই যে আপনার আনারসকে তাড়াতাড়ি পাকাইয়া কাস্টমার থেকে আনার জন্য। এই যে প্রবণতাটা, এইটাই যে সবচেয়ে খারাপ। আমরা বাজারে এখন দেখবেন যে আপনার দোকানের মধ্যে শরবত বিক্রি হইতেছে, রাস্তাঘাটের শরবত বিক্রি হচ্ছে। এখন প্রশ্ন হলো যে সেই শরবত আছে বিক্রি করতে ঠান্ডা শরবত, এটা যে বরফটা দিচ্ছে বরফটা আদৌ এটা আপনার ফিল্টার কিনা, ফিল্টার পানি দিয়ে বিশুদ্ধ পানি দিয়ে এটা ফিল্টার তৈরি করা হচ্ছে, কিন্তু সেটা আপনি যদি খোঁজ নেন দেখা যাবে যে সেটা তৈরি করেন। তার মানে এটা আমরা যদি এটাকে যদি আপনি গ্রহণ করেন তাহলে দেখা যাবে নানান রকমের আপনার স্বাস্থ্যজনিত বিভিন্ন রকম ব্যাধিতে আপনি আক্রান্ত হচ্ছেন, পানিবাহিত রোগে আপনি আক্রান্ত হচ্ছেন, যার জন্য দেখা গেছে ইদানিং হাসপাতালগুলিতে যেমন কলেরা হাসপাতালের কথাই বলেন, সেখানে রোগীর সংখ্যা বাড়ছে এবং বাড়ছে না শুধু রোগী 1 গুণ থেকে 2 গুণ 3 গুণ পর্যন্ত হয়ে গেছে। তার কারণটা কি? অর্থাৎ ওইটাই যে আমরা যারা এটা ভোগ করে থাকি, আমরা যারা এটা ব্যবহার করে থাকি, অসৎ যারা ব্যবসা করেন আর কি, তারা এই খোঁজটা কেউ নেয় না। এটা কেমন দেখা যাবে যে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সামনে কিন্তু এটা ওই ঘটনা ঘটতেছে। আমি কালকে শুনলাম একজন আমাকে বললেন যে বাজারে যে মাছের সাথে যে বরফ আনা হয়, সেই বরফটা যখন মাছ সেখান থেকে যে বরফটা মাছ ওই বরফটা এনে দেখা গেছে যে আপনার লেবুর শরবত সেটা ওইখানে দিয়ে দেওয়া হয় এবং সেখান থেকে এখন আপনি বুঝতে পারতেছেন যে আপনি কি খাইতেছেন, যার জন্য কি আপনার পানিবাহিত রোগের কারণে রোগ বাড়তেছে। এবং একই অবস্থা আপনি বরফ আনা হইতেছে মাছে দেওয়ার জন্য, সেই বরফ এনে আপনাকে লেবুর শরবতের সাথে মিশানো হইতেছে। এগুলি দেখার জন্য এগুলিকে মনিটরিং করার জন্য সরকারের বিভিন্ন বিভাগ যেমন আছে, মোবাইল টিম আছে, আমরা মোবাইল কোর্টগুলিকে আমরা সবসময় আমরা প্রশংসা করে থাকি যে তারা বাজার আসলে পরে ভোক্তারা যেমন একটা সুষ্ঠু একটা সুনির্দিষ্ট দামের মধ্যে পণ্যটা পায়, ঠিক তেমনি তারা ভোগের ক্ষেত্রে গেছে পণ্যটা ভেজালটা সেখানে কমে আসে। এই জন্য আমরা বলি যে বাজারে মনিটরিং ব্যবস্থাটা জোরদার করতে হবে। আচ্ছা, বাজার মনিটরিং যথাযথভাবে না হয় ক্রেতার স্বার্থ সংরক্ষিত হচ্ছে না, ক্রেতারা নানাভাবে বাড়তি দাম দিয়ে পণ্য কিনতে বাধ্য হচ্ছেন। তো এক্ষেত্রে জানতে চাইবো যে কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব, তাদের তো কিছু কার্যক্রম রয়েছে,
ক্রেতা স্বার্থ সংরক্ষণের জন্য এবং তারা কাজ করে থাকেন। তো আপনাদের এই এবছরের জন্য বা নতুন করে নীতিমালায় কি কি বিষয় অন্তর্ভুক্ত হয়েছে? আমরা মোটামুটি ভাবে যে কাজটা করে থাকি, আমরা সচেতনতা বৃদ্ধি করাটাই আমাদের মূল কাজ। সারা বাংলাদেশে 64টা ডিস্ট্রিক্টের এবং কোনো কোনো উপজেলা আমাদের যেমন ক্যাবের পক্ষ থেকে একটা কমিটি করা হয়েছে আর কি। এই কমিটিগুলি বাজার মনিটরিং এর ব্যাপারে যে কাজটা সরকার করে নাকি, সরকারের সাথে ভোক্তা অধিদপ্তরের সাথে সহযোগিতা করে আমরা এই কাজগুলি করে থাকি। এবং সরকারের যে কোনো প্রোগ্রাম, যেমন আমরা কিছুদিন আগে 15 মার্চ আমাদের একটা ভোক্তা অধিকার দিবস পালন করা হয়েছে, সমস্ত ডিস্ট্রিক্টগুলিতে আমরা এই ভোক্তাদেরকে সচেতন করার জন্য কাজটা করি। ধরুন আমরা যেমন একটা প্রজেক্ট আছে আমাদের, যেমন সাতক্ষীরাতে আমাদের একটা প্রজেক্ট চলছিল, সেটা যেমন ভেন্ডিং কার্ড, এই যে ফুটপাতে খাদ্য বিক্রি করা হয়, সেই খাদ্যটা যাতে হাইজেনিক ওয়েতে মানুষের কাছে পৌঁছানো যায়। পিঠা বলেন, আপনি পিঠার কথাই ধরেন, আপনি শরবতের কথাই বলেন, এই জিনিসগুলি যাতে একটা আমাদের যে ভেন্ডিং কার্ড ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের পক্ষ থেকে এগুলিকে 40টা থেকে 50টার মতন এরকম ভেন্ডিং কার্ড দেওয়া হয়েছে। এবং সেখানে তারা এই কার্ডগুলিকে তারা এগুলি, আমাদের ঢাকাতেও 2-1 জায়গাতে আছে, আগে অনেকগুলি ছিল, সিটি কর্পোরেশনের বিভিন্ন অসুবিধার কারণে করা যায় না। তারপরেও দেখা গেছে যে এই যে আমরা কাজটা করি, এই কাজটা কিন্তু মানুষের, আমরা শুধু স্বাস্থ্য ঝুঁকিটাকে যে ইয়ে করে তাই শুধু তাই না, সেখানে দেখা যাচ্ছে যে আমরা যদি একটা ভালো খাদ্য খেতে পারেন, সস্তা খেতে পারেন, আমরা যেমন ফাইন্যান্সিয়ালি যখন একদিক দিয়ে ভোক্তারা বেনিফিট হচ্ছে, ঠিক একেবারে স্বাস্থ্যসম্মত খাদ্য সে পাচ্ছে। পিঠা আপনি রাস্তার মধ্যে দাঁড়ায় আপনারা খাইতেছেন, সেখানে ধুলাবালি নানান রকম রোগ জীবন আসছে, কিন্তু আমরা সেটা একটা ভেন্ডিং কার্ড দেওয়া হয়েছে, একটা ভ্যান গাড়ি দেওয়া হয়েছে, সেখানে তার খাদ্যটা তৈরি করবে, সেটাকে ঢেকে দেওয়ার জন্য বলা হয়েছে। এই আনারস কাটতেছে, একই হাতে কাটাচ্ছে, দেখা গেছে আনারস কাটার সময়, পেঁপে কাটার সময় যদি একটা ফল পেঁপে কাটার সময় যে ফলটা ইউজ তারা ছুরিটা ইউজ করে, সেখানে যদি একটা হ্যান্ড গ্লোভস তারা ইউজ করে আর কি, তাহলে কিন্তু হাইজেনিক হয়েছে স্বাস্থ্যসম্মত আমরা খাদ্যটা দেওয়া হয়। এই কাজগুলি কিন্তু আমরা করে থাকি সেখানে। আবার আমরা যেমন মানুষদেরকে, মানুষও অনেক সময় সচেতন হয়। গত পরশুদিন একটা পত্রিকায় আপনি জেনে খুশি হবেন যে এক ভদ্রমহিলা মিষ্টি নিয়ে গেছে বিক্রমপুর সুইচ থেকে, শ্যামলী লিঙ্ক রোড থেকে। তো ওইখানে রিং রোড থেকে মিষ্টি নিয়ে গেছেন উনি। তারপরে বাসায় যাওয়ার পরে তার অন্য সদস্যদের মিষ্টি খাওয়া দেওয়ার পরে তারা যেমন আনইজি ফিল করতেছে, তো তারা আছে ওই দোকানে টেলিফোন করছে, বলছে যে আমরা যে মিষ্টি দিচ্ছেন মিষ্টিটা ভালো কিনা। বলছে না, আমাদের মিষ্টি খুবই ভালো। তো বলছে ঠিক আছে আমি আসতেছি। তো উনি ওনার যে মিষ্টি ছিল সেই মিষ্টি নিয়ে উনি ওখানে গেছেন। এবং ওইখানে যাওয়ার পরে তিনি বলছেন যে এরকম কনজিউমার্স অ্যাক্ট অনুযায়ী যদি আমরা এটা করতে, আমাদের একটা, আপনারা জানেন যে 2009 সালে কনজিউমার অ্যাক্ট বলে একটা আইনও হয়েছে, এবং সেখানে এই ধরনের প্রতারণা করলে, ভেজাল দিলে, সবকিছু যে কোনো ভেজালের জন্য একটা শাস্তিরও কিন্তু বিধান আছে। তো ভদ্রমহিলা যে কোনো ভাবে ওনাকে সচেতন করা হয়েছে এবং উনি সেখানে গেছেন। যাওয়ার পরে তারা প্রথম দিকে তারা অস্বীকার করার চেষ্টা করছে, পরে দেখা গেল যে না, আরেকজন এরকম ভাবে কমপ্লেন নিয়ে আসছে, তারা যৌথ হয়েছে, পরে তারা চেষ্টা করে যে ঠিক আছে আপনাকে আপনার মিষ্টির দাম আমরা আপনাকে দিচ্ছি। কিন্তু ভদ্রমহিলা মিষ্টির দাম নেননি। মিষ্টির দাম না নিয়ে যে না এটা আপনি করলেন কেন, সেটা আপনি করতে পারেন না, যার জন্য সরাসরি উনি ভোক্তা অধিদপ্তরে আসতে পারতেন অথবা কনজিউমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ক্যাবে যেতে পারতেন। তা না গিয়ে উনি থানায় গেছেন, থানায় একটা জিডি করছেন। এই যে মানুষের মধ্যে এই সম্পর্কে যে সচেতনতা, এবং আমরা যখন মানুষকে বলি যে আপনি যে কোনো পণ্য কিনবেন আপনি নিজে দেখে শুনে এবং আপনি যাতে প্রতারিত না হন, সেই ব্যাপারে আপনাকেও কিছুটা সচেতনতা হওয়া বৃদ্ধি করার আমরা একটু জানতে চাই। আপনি খাদ্যে ভেজালের কথা বলছিলেন, আমরা তো জানি যে ভ্যাটও ভেজাল দেওয়া হচ্ছে। এখন ইসিআর মেশিন চালানপত্রে দেখা যাচ্ছে যে ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত ভ্যাট রাখা হচ্ছে, সেটা এনবিআর এর কাছে পৌঁছাচ্ছে না, সরকার পাচ্ছে না। তো এই বিষয়ে নিয়ে কি ক্যাবের কোনো ভাবনা রয়েছে কিনা যে এই ধরনের ভ্যাট ফাঁকি রোধে ক্রেতারা কিভাবে সচেতন হতে পারে? এটা আমরা বলি এনবিআর এর কাজটা, এনবিআর করে থাকে না এই কাজটা। সুতরাং তারা যেখানে ভ্যাটের এইরকম ভাবে ফাঁকি দেওয়া হইতেছে এবং আমাদের থেকে, ক্রেতাদের থেকে, ভোক্তাদের থেকে ভ্যাট আদায় করা হইতেছে, অথচ এটা সরকারের কোষাগারে এটা জমা হইতেছে না কিংবা এনবিআর এখানে যাচ্ছে না, এইটা এনবিআর এর লোকজন যারা আছেন তারা যদি একটু তৎপর হন, তারা বলেন যে আমাদের ম্যান পাওয়ারের একটা সমস্যা আছে। যতই সমস্যা থাকেও কিন্তু এই ব্যাপারটা তাদের দেখা উচিত বলে আমরা এই যে মেগা শপগুলি আছে, আমাদের যে সুপার শপগুলি আছে, এই সবগুলিতে তারা এগুলি যাওয়া উচিত এবং তারা সেখানে যদি কোনো ম্যানেজ কেউ যদি না হয়ে গেছে তাহলে অবশ্যই সেখানে ভ্যাট আদায় হবে এবং সেই ভ্যাটটা সরকারের। একজন ক্রেতা আসলে কি করণীয়? তিনি কিভাবে নিশ্চিত হবেন যে চালানপত্রে তিনি যে ভ্যাটটি দিচ্ছেন সেটি পৌঁছাচ্ছে কিনা, কিংবা ইসিআর মেশিনে যেটি দিচ্ছেন পৌঁছাচ্ছে কিনা, তার নিজের সেলফ কনফিডেন্ট বা আত্মবিশ্বাসের সাথে সেই বিষয়টি কিভাবে নিশ্চিত? সেটা অনেক সময় ক্রেতারা সেটা নেয় না। এখন তাকে যদি সেইটা যদি দেওয়া হয় এবং এখানে কিন্তু ভ্যাট সম্পর্কে কিন্তু যে রেজিস্টার মেনটেন করা হবে, সেই রেজিস্টারটা যদি উনি চেক করেন এবং তাকে যে তার থেকে যে ভ্যাটটা রাখা হইলো সেটা পৌঁছানোর জন্য তার যে একটা স্বাক্ষর উনি করে দিয়েছেন যে আমি এই পরিমাণ ভ্যাট দিয়ে গেলাম, এটা আমি স্বাক্ষর করা হইলো এবং আমি স্বাক্ষর দিলাম, তাইলে কিন্তু দেখা গেছে যে মানুষের মধ্যে যখন সচেতনতা বৃদ্ধি পাইতেছে, এটা কিন্তু সরকারেরও একটা লাভবান হইতেছে। সরকারের আমরা যে কাজটা করতেছি ইনডাইরেক্টলি কিন্তু আপনি দেখবেন যে এটা সরকারেরই কাজ করতেছে। মোবাইল কোড আসার কথা বলে আমরা কিন্তু সরকারকে সহযোগিতা করতেছি। বাজারে যে ভেজাল
বিপক্ষে যে আমাদের যে বক্তব্য, আমাদের এই যে ফরমালিনের ব্যাপার নিয়ে কথাবার্তা হয়েছে, ফরমালিন কিন্তু একটা পর্যায়ে কিন্তু এখন আসছে। ফরমালিন আমরা আন্দোলনের কারণে, জনগণের সহযোগিতার কারণে এবং মিডিয়া আপনারা যে কাজটা করেন আর কি, এসব কারণে কিন্তু এখন একটা আপনি ইচ্ছা করলেই একজন বিদেশ থেকে ফরমালিন আনতে পারে না। তাকে কি পরিমাণ সে ফরমালিন লাগবে, কোথায় সে ইউজ করবে, ইউজের উপরে তার একটা প্রতিবেদন দিতে হবে। এইগুলি তো মানে আপনার কড়াকড়ি করাতে, এগুলি মোটামুটিভাবে তদন্ত করাতে এবং এগুলি নিয়ে কথাবার্তা বলার কারণে কিন্তু আজকে কিন্তু একটা পর্যায়ে আসছে যে ফরমালিন ইচ্ছা করলে ইউজ করতে। এখন কি করে, এখন কেমিক্যালস আনতেছে, এখন বিভিন্ন রকমের কেমিক্যালস ইউজ করা চাচ্ছে। এটাও কিন্তু আমরা মনে করি সরকার যদি যে কোনো কেমিক্যালসই, খাদ্য যেসব কেমিক্যালস বা রং যেগুলি মানুষের এখানে ভেজাল করতে পারে, এগুলি নিয়ে যদি সরকার যদি ফরমালিনের মতো যদি সেখানে ফরমালিন আইনও একটা করা হয়েছে, যদি সেখানে যদি সেই অবস্থার ব্যবস্থা করা হয় যে আমরা এই কেমিক্যালস নিয়ে বা এই রং আপনি আনতে চাচ্ছেন, এটা কত পরিমাণে আপনার প্রয়োজন হবে, এই চাহিদাটা আপনি আগে দেন, সেটা বিদেশ থেকে ইম্পোর্ট করার পরে সেটা কোথায় ব্যবহার করলে ব্যবহারের পরিমাণ কত ছিল, এইটা যদি আবার সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা যেখান থেকে সেটা তারা এলসি করে মালটা আনেন সেখানে দেওয়া হয়, তাহলে কিন্তু এটা একটা নিয়ন্ত্রণে চলে আসবে এবং ভোক্তারা এতে উপকৃত হবে। আপনি কেমিক্যালের কথা বলছিলেন, তো সম্প্রতি আমরা দেখলাম যে যখন এই যে নববর্ষে যে আমাদের ইলিশ খাওয়ার একটি ট্রেন্ড থাকে, সচরাচর যে বাঙালির যে ট্রেন্ডটি থাকে ইলিশ খেতে হবে নববর্ষে, তো সেক্ষেত্রে দেখা যায় একে কেন্দ্র করে ব্যবসায়ীরা 3 মাস 4 মাস আগে থেকে ইলিশকে মজুত করে রাখেন কেমিক্যাল দিয়ে, তারপরও ক্রেতারা সেটি কিনছেন। কেন কিনছেন? ক্রেতারা কি সচেতন কিভাবে হতে পারে না? সচেতন এই যে আপনারা যারা মিডিয়া কাজ করেন আর কি, এবার মিডিয়ায় কিন্তু আমরা মিডিয়াম ক্যাবের পক্ষ থেকে, আমাদের ভোক্তাদের পক্ষ থেকে আমরা সব মিডিয়াকে ধন্যবাদ জানাই যে তারা একটা কাজ করছেন এবং এটা মোটামুটি একটা সামাজিক আন্দোলনের মতন হয়ে গেছে। যে এবার কিন্তু ইলিশের বাজারে যে অবস্থাটা ছিল, মানুষ কিন্তু সেইভাবে ইলিশ কেউ কিনছে, সেটা অন্য জিনিস। আমরা সুবাসবগুলিতে বলছি আমরা আগে কিনে রাখছিলাম, সেই জন্য এইটাও কিন্তু কমে গেছে। এবার এটা বিপ্লবের মতন হয়ে গেছে যে ইলিশ নিয়ে কেউ কোনো কথাই বলে না, মানুষের কাছে ইলিশ ধরনের কোনো ফ্যাক্টর না। এখন ওই যে আমাদের এখানে যেটা হয় সেটা যে কোনো পার্বণ দেখা দিলে বা কোনো একটা সুযোগ পেলে ব্যবসা, যেমন গরুর মাংসের দাম বাড়াইছে, গরুর মাংসের দাম বাড়াইবার কোনো যৌক্তিক কারণ নেই। যেমন এখন আরেকটা টেন্ডেন্সি গ্রো করছে, সেটা হলো যেমন ছোলা, ডাল, এগুলির দাম বাড়াই দেওয়া হয়েছে। এটা আমরা কথা বলছি ব্যবসাদের সাথে, তারা যেটা তাদের মধ্যে যে টেন্ডেন্সিটা কাজ করছে সেটা হলো যে এখনই তারা দাম বাড়ানোর চেষ্টা করতেছে এবং বাড়াই দিচ্ছে অলরেডি, যেন পরে গিয়ে বলা না যে রমজান উপলক্ষে বাড়ানো হয়েছে আর কি। এবং যদি তখন সরকারের সাথে যদি তাদের এই নিয়ে যদি কোনো কথাবার্তা হয়, চুক্তি হয় বা কোনো আলোচনা হয়, তাহলে তারা বলবে যে ঠিক আছে আমরা কিছু কমে দিলাম। কিন্তু এখনই তারা বাজারে সেটা যেমন 60 টাকার ছোলা এখন 85 টাকা, 80 টাকা, 85 টাকা, এটা তো হওয়ার কোনো কারণ নেই। এখন তো ছোলা নিয়ে এমন কোনো ব্যস্ত হওয়ার কোনো কারণ নেই আর কি। এই যে এগুলি যে অসৎ ব্যবসায়ীরা বিভিন্ন সময় একটা কৌশল অবলম্বন করে মূল্য বৃদ্ধি ঘটানোর জন্য, এইটা যদি সরকারের মনিটরিং থাকে, সরকারের যে সংস্থাগুলি কাজ করে সমস্ত সংস্থাগুলি যদি অ্যাক্টিভ থাকে, তাহলে আমরা মনে করি ভোক্তারা যেমন উপকৃত হবে, রাষ্ট্র উপকৃত হবে, সরকারের আয় বাড়বে এবং অ্যাট দি সেম টাইম গভর্নমেন্টের উপকার হবে এবং জনগণের কাছে যেতে পারলে সরকারের যেমন একটা পপুলারিটি, জনপ্রিয়তা প্রয়োজন আছে। আমরা মনে করি যে আমরা যে কাজটা করি এই কাজের সাথে সরকার যদি সম্পৃক্ত হয়, তাহলে সরকারের মানুষের কাছে পৌঁছার একটা সুযোগ আরো বেশি করে সৃষ্টি হবে। যারা হুমায়ুন কবির ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম ক্যাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির ভূঁইয়ার সঙ্গে। আমাদের কথা বলার বিষয় ছিল দেশের বাজার মনিটরিং ব্যবস্থা নিয়ে। যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে। অনলাইনের মাধ্যমে বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের হয়ে ডাটা এন্ট্রি ও এসইও সহ বিভিন্ন কাজ করে থাকেন দেশীয় ফ্রিল্যান্সার বা মুক্ত পেশাজীবীরা, কিন্তু দক্ষতার অভাবে প্রোগ্রামিং এর কাজ করতে পারছেন না তারা। এছাড়া পাওনা আদায়ের ক্ষেত্রেও জটিলতার শিকার হতে হচ্ছে তাদের। আর বিশ্লেষকরা বলছেন বিপুল সম্ভাবনাময় এই খাতকে যথাযথ গুরুত্ব দিয়ে এক্ষেত্রে বিরাজমান সব সমস্যার দ্রুত সমাধান করাটা জরুরি। দক্ষ প্রোগ্রামার গড়ে তোলার পাশাপাশি পেমেন্ট সমস্যা সমাধানে পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী। আরো জানাচ্ছেন ফয়সাল মোর্শেদ। মাহমুদুর রহমান অতীতে অনেক সংকটময় সময় পার করার পর নতুন করে জীবন শুরু করেছেন আউটসোর্সিং এর মাধ্যমে। আমি আগে বলতে গেলে তেমন কিছুই করতাম না, এরপরে অনেক ধরনের কাজ করলাম, তেমন একটা সাকসেসফুল হতে পারি নাই। তারপর অনলাইন, গুগল সব জায়গা থেকে একটু একটু শিখে এখন মোটামুটি একটু ভালো। তার মতো সারা দেশের প্রায় 5 লাখ তরুণ ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং করে বছরে আয় করছেন প্রায় $70 মিলিয়ন। এমন পেশাজীবীর সংখ্যা বাড়ছে প্রতিনিয়তই, কিন্তু দক্ষতা না থাকায় এন্ট্রি লেভেল বা কোনো কোনো ক্ষেত্রে মিড লেভেলের কাজেই সীমাবদ্ধ থাকতে হচ্ছে তাদের। এছাড়া বিপুল সম্ভাবনাময় এই খাতে যারা কাজ করছেন তাদের পারিশ্রমিক দেশে আনার ক্ষেত্রে রয়েছে নানা সমস্যা। আমাদের তো পেপাল নাই, বাংলাদেশে পেপাল অ্যালাউড না, সো এই ক্ষেত্রে আমাদের বেশ ভালো একটা ঝামেলায় পড়ি। প্রোগ্রামিং সাইটটাতে আমরা প্রপার গাইডলাইন এবং প্রপার লার্নিং এর একটা অভাব থেকে যায় এখানে। শুধু মিড লেভেলের কাজই নয়, প্রায় $44 বিলিয়ন মতো বড় মার্কেটপ্লেসে
প্রোগ্রামিং এর মতো হাই লেভেলের কাজ করতে এখনো প্রস্তুত নয় বাংলাদেশ। তাই দেশীয় ফ্রিল্যান্সারদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি অনলাইন পেমেন্ট আরো সহজতর করতে হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। এই সেক্টর আসলে যে গতিতে গ্রো করতো সেই গতিতে আসলে গ্রো করতে পারছে না, তার জন্য পেমেন্ট একটা অন্যতম প্রধান সমস্যা। শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে প্রবলেম সলভিং স্কিল, ক্রিয়েটিভ স্কিল, এসব জায়গায় আমরা যদি মনোযোগ হই তাহলে আমরা বিশ্বমানের আমাদের প্রোগ্রামার তৈরি করতে পারবো। তবে প্রোগ্রামার তৈরির পাশাপাশি পেমেন্ট সমস্যার সমাধানে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। দ্রুতই এই সব বিষয় সমাধানটা আমরা করতে পারবো। প্রোগ্রামারদের যে প্রয়োজনীয়তা আমরা লক্ষ্য করছি, সেই রিকোয়ারমেন্টটা আমরা আমাদের দেশের বিশাল যে তরুণ প্রজন্ম, এইটাকে আমরা প্রযুক্তির সক্ষম করে গড়ে তুলে আমরা সেই ডিমান্ডটা আমরা ফুলফিল করতে পারবো। বাংলাদেশের মতো জনবহুল ও উচ্চ বেকারত্বের দেশে ফ্রিল্যান্সিং আশীর্বাদ স্বরূপ, তাই গুরুত্ব দিয়ে এ খাতের সব সমস্যার সমাধান করবে সরকার, প্রত্যাশা ফ্রিল্যান্সারদের। ফয়সাল মোর্শেদ, সময় সংবাদ, ঢাকা। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, গত 7 বছরে দেশের ব্যাংকিং খাতে একাধিক বিপর্যয় ঘটলেও অর্থনীতিতে স্থিতিশীল প্রবৃদ্ধি ধরে রেখেছে বাংলাদেশ, যা বিশ্বের অন্য অনেক দেশের তুলনায় ঈর্ষণীয় ঘটনা। গতকাল সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এনআরবি কমার্শিয়াল ব্যাংকের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে কথা বলেন তিনি। অর্থমন্ত্রী আরও বলেন, সরকারের কঠোর নীতি আর দুর্নীতি বিরোধী পদক্ষেপ গ্রহণের ফলেই আর্থিক খাতে ধীরে ধীরে সুশাসন প্রতিষ্ঠিত হচ্ছে। এছাড়া দেশের সার্বিক উন্নয়নের চলমান গতি ধরে রাখার ক্ষেত্রে বেকারত্বই সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলেও এ সময় মন্তব্য করেন অর্থমন্ত্রী। এই 7 বছরে আমাদের আর্থিক খাতে অনেক বিপর্যয় গেছে। সোনালী ব্যাংকের হলমার্কের চুরির একটি কাণ্ড ঘটে গেল। ফেডারেল রিজার্ভ হচ্ছে পৃথিবীর ব্যাংকার, সেখান থেকে মুদ্রা পাচার হয়ে গেল, এবং পাচার হলো কোন দেশের মুদ্রা? গরিব বাংলাদেশের। এইসব ক্রাইসিস, দুর্যোগ, সেইগুলো মোকাবেলা করে আমরা টিকে আছি। আমাদের অর্থনীতি এগিয়ে যাচ্ছে, আমরা সেদিক দিয়ে অনন্য কয়েকটি দেশের মধ্যে একটি। বনফুল গ্রুপের বার্ষিক ডিস্ট্রিবিউটর কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর ধানমন্ডি ক্লাবে আয়োজিত এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বনফুল গ্রুপের চেয়ারম্যান এম.এ. মোতালেব, সিআইপি। প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা, বনফুল গ্রুপের ঢাকা বিভাগের সব ডিস্ট্রিবিউটর এবং কর্মকর্তারা। অনুষ্ঠানে পণ্যের গুণগত মান বজায় রেখে বিপণন ব্যবস্থাকে আরও শক্তিশালী করে ক্রেতা সাধারণের সর্বোচ্চ সন্তুষ্টি অর্জনের বিভিন্ন দিক নির্দেশনা দেন গ্রুপের চেয়ারম্যান। রাজধানীর বিএফ শাহীন কলেজে অনুষ্ঠিত হয়ে গেল অ্যারোজিনিয়াস এয়ারক্রাফট প্রদর্শনী ও প্রতিযোগিতা। ঢাকা, চট্টগ্রাম সহ 7টি জেলার বিএফ শাহীন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও কলেজ এই 3টি গ্রুপে প্রতিযোগিতায় অংশ নেয়। মেন্টোসের সার্বিক পৃষ্ঠপোষকতায় আয়োজিত প্রদর্শনীতে 105টি মডেলের এয়ারক্রাফট স্থান পায়। বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল আবু এস্টার প্রদর্শনী পরিদর্শন করেন ও প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। হামদর্দ নবম জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব 2016 অনুষ্ঠিত হয়েছে। রোববার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফএইচ হল মুক্ত মঞ্চে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর আ.ম.শ. আরিফিন সিদ্দিক। বিশেষ অতিথি হিসেবে হামিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ.কে. আজাদ, হামদর্দ ল্যাবরেটরিজের মোতাউল্লারি ও জ্যেষ্ঠ পরিচালক ডক্টর রফিকুল ইসলাম সহ অন্যান্যরা। বিতর্ক উৎসবে ঢাবির সব হল, ডিবেটিং ক্লাব সহ দেশের বিভিন্ন সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুলের 72টি বিতর্ক দল অংশ নেয়। অনুষ্ঠানে স্কুল পর্যায়ে সেন্ট জোসেফ স্কুল, কলেজ পর্যায়ে মুন্সি আব্দুর রউফ রাইফেলস কলেজ এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে অমর একুশে হল ডিবেটিং ক্লাব বিজয়ী হয়। ইউনিভার্সিটি অফ বাংলাদেশ 5-2। প্রশ্নটি হচ্ছে, আপনারা যে খাতগুলোর কথা মাস্টার কার্ড, ওয়েস্টার্ন ইউনিয়ন ও বিকাশের সমন্বয়ে বাংলাদেশে আন্তর্জাতিক মোবাইল মানি ট্রান্সফার সেবা উদ্বোধন হয়েছে। রোববার রাজধানীর একটি হোটেলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এর উদ্বোধন করেন। বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশিদের ওয়েস্টার্ন ইউনিয়নের নেটওয়ার্কের মাধ্যমে পাঠানো রেমিটেন্স নিজেদের অ্যাকাউন্টে সরাসরি গ্রহণ করতে পারবেন বিকাশের গ্রাহকরা। বিকাশের সব গ্রাহক নতুন এই সেবা গ্রহণ করতে পারবেন। পাশাপাশি দেশ এবং বিদেশের বাইরে 24 ঘন্টায় এই সেবাটি চালু থাকবে বলেও বিকাশের পক্ষ থেকে জানানো হয়েছে।
এবার দেশের বাইরের অর্থ বাণিজ্যের খবর। নবায়নযোগ্য জ্বালানি খাত উন্নয়নে ব্রাজিল, চীন, দক্ষিণ আফ্রিকা এবং ভারতের 4টি প্রকল্পে 81 কোটি 10 লাখ ডলার ঋণ দিতে যাচ্ছে ব্রিক্সভুক্ত দেশগুলোর ব্যাংক নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। এই প্রথম কোন প্রকল্পে ঋণ দিতে যাচ্ছে উন্নয়ন ব্যাংকটি। সম্প্রতি ব্যাংকের গভর্নরদের সম্মতিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই অর্থ থেকে ব্রাজিলকে দেওয়া হবে 30 কোটি ডলার, চীনকে দেওয়া হবে 8 কোটি 10 লাখ ডলার, ভারতকে দেওয়া হবে 25 কোটি ডলার এবং 18 কোটি ডলার দেওয়া হবে দক্ষিণ আফ্রিকাকে। এরপর রাশিয়ার উন্নয়ন প্রকল্পে অর্থায়নের কথা রয়েছে এনডিবির। ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকার উদ্যোগে 10,000 কোটি ডলার মূলধন নিয়ে 2015 সালের জুলাইতে যাত্রা শুরু করে এনডিবি। চীনের অর্থনীতিকে খুব একটা হতাশাজনক দৃষ্টিতে দেখছে না বিশ্বব্যাংক। সম্প্রতি ওয়াশিংটন ডিসিতে বিশ্বব্যাংক প্রতিনিধি দলের বৈঠকে কথা জানিয়েছেন ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট জ্যান ওয়ালিসার। তিনি আরো বলেন, চীনের শিল্প ও প্রযুক্তি খাতের অগ্রগতি বেশ সন্তোষজনক। পাশাপাশি দেশের অর্থনীতির পুনর্গঠনে গুরুত্ব দিচ্ছে চীন সরকার। চলতি বছরের জন্য 6.5 থেকে 7% প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরে চীন সরকার এগোচ্ছে বলেও মনে করেন তিনি। এ ধারা অব্যাহত থাকবে বলেও আশা প্রকাশ করেন তিনি। দর্শক, এবারে জানিয়ে দেবো ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন পরিস্থিতি। আমরা চলে যাচ্ছি ডিএসসি ওয়েবসাইটে। দর্শক, দেখতে পাচ্ছি আজ সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার। দেখতে পাচ্ছি ডিএসসিএক্স অর্থাৎ প্রধান সূচকের অবস্থান দেখতে পাচ্ছি 9 পয়েন্টের মতো কমে দাঁড়িয়েছে 4381 পয়েন্ট। অন্যদিকে ডিএসসিএস অর্থাৎ সুরা সূচকের অবস্থান কিছু পয়েন্ট হারিয়ে দাঁড়িয়েছে 1062 পয়েন্ট। অন্যদিকে ডিএসসি 30 অর্থাৎ বাছাই সূচকের অবস্থান দেখতে পাচ্ছি 2 পয়েন্টের মতো কমে দাঁড়িয়েছে 1670 পয়েন্ট। অন্যদিকে দেখতে পাচ্ছি শেয়ার বাজারে এখনো পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন হয়েছে প্রায় 100 কোটি টাকা শেয়ার এবং মিউচুয়াল ফান্ড এবং লেনদেন হওয়ার প্রতিষ্ঠানগুলোর মধ্যে এখনো পর্যন্ত দাম বেড়েছে দেখতে পাচ্ছি 83টির, কমেছে 147টির এবং অপরিবর্তিত রয়েছে 66টি প্রতিষ্ঠানের শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের দাম। দর্শক, আমরা এখন দেখে দেবো টপ 20 শেয়ার। টপ 20 শেয়ারের তালিকার প্রথম অবস্থানে রয়েছে এসিআই, যার সবশেষ লেনদেন মূল্য 585 টাকা 70 পয়সা। সর্বোচ্চ লেনদেন হয়েছে শেয়ারটি 589 টাকা 20 পয়সা। সর্বনিম্ন লেনদেন হয়েছে 579 টাকা 90 পয়সা। অন্যদিকে এমজিএল বিডি রয়েছে টপ 20 শেয়ারের দ্বিতীয় অবস্থানে, যার সবশেষ লেনদেন হয়েছে 100 টাকা 90 পয়সা। সর্বোচ্চ লেনদেন হয়েছে শেয়ারটি 103 টাকা 30 পয়সা এবং সর্বনিম্ন লেনদেন হয়েছে এখনো পর্যন্ত 99 টাকা 50 পয়সা। অন্যদিকে ইবনে সিনা রয়েছে টপ 20 শেয়ারের তৃতীয় অবস্থানে, যার সবশেষ লেনদেন হচ্ছে দেখতে পাচ্ছি 205 টাকা 60 পয়সা। সর্বোচ্চ লেনদেন হয়েছে এখনো পর্যন্ত 211 টাকা 70 পয়সা এবং সর্বনিম্ন লেনদেন হচ্ছে এখনো পর্যন্ত 205 টাকা 10 পয়সা। অন্যদিকে এসিআই ফর্মুলেশন লিমিটেড রয়েছে টপ 20 শেয়ারের চতুর্থ অবস্থানে, যার সবশেষ লেনদেন হয়েছে এখনো পর্যন্ত 190 টাকা 80 পয়সা। সর্বোচ্চ লেনদেন হয়েছে 192 টাকা 90 পয়সায়। সর্বনিম্ন লেনদেন হয়েছে 188 টাকা 80 পয়সা। অন্যদিকে ডোরেন পাওয়ার রয়েছে টপ 20 শেয়ারের পঞ্চম অবস্থানে, যার সবশেষ লেনদেন হয়েছে 64 টাকা 20 পয়সায়। সর্বোচ্চ লেনদেন হয়েছে 66 টাকা 30 পয়সায় এবং সর্বনিম্ন লেনদেন হয়েছে এখনো পর্যন্ত 64 টাকায় দেখতে পাচ্ছি। এবং এখনো পর্যন্ত ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড রয়েছে টপ 20 শেয়ারের ষষ্ঠ অবস্থানে, যার সবশেষ লেনদেন হয়েছে এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি 156 টাকা 90 পয়সায়। সর্বোচ্চ লেনদেন হয়েছে 158 টাকা 80 পয়সায়। অন্যদিকে দেখতে পাচ্ছি সর্বনিম্ন লেনদেন হয়েছে 155 টাকা 60 পয়সায়। অন্যদিকে আমান ফিড রয়েছে টপ 20 শেয়ারের সপ্তম অবস্থানে, যার সবশেষ লেনদেন মূল্য দেখতে পাচ্ছি 86 টাকা 40 পয়সা। সর্বোচ্চ লেনদেন হয়েছে এখনো পর্যন্ত 87 টাকা 90 পয়সা। সর্বনিম্ন লেনদেন হয়েছে 85 টাকা 30 পয়সা। অন্যদিকে লঙ্কা বাংলা ফাইন্যান্স লিমিটেড রয়েছে টপ 20 শেয়ারের অষ্টম অবস্থানে, যার সবশেষ লেনদেন মূল্য দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত 35 টাকা 70 পয়সা এবং সর্বোচ্চ লেনদেন হয়েছে 36 টাকা এবং সর্বনিম্ন লেনদেন হয়েছে শেয়ারটি এখনো পর্যন্ত 35 টাকা 60 পয়সায়। অন্যদিকে দেখতে পাচ্ছি আর্মিড রয়েছে টপ 20 শেয়ারের নবম অবস্থানে, যার সবশেষ লেনদেন মূল্য 530 টাকা শেয়ারটি লেনদেন হচ্ছে এখন এবং সর্বোচ্চ শেয়ারের দরটি উঠেছিল এখনো পর্যন্ত 515 টাকা 10 পয়সা এবং সর্বনিম্ন লেনদেন হয়েছে শেয়ারটি 500 টাকা। অন্যদিকে দেখতে পাচ্ছি বেক্সিমকো ফার্মা রয়েছে টপ 20 শেয়ারের দশম অবস্থানে, যার সবশেষ লেনদেন হয়েছে 82 টাকা এবং সর্বোচ্চ লেনদেন মূল্য এখনো পর্যন্ত 83 টাকা 60 পয়সা এবং সর্বনিম্ন লেনদেন হয়েছে শেয়ারটি 82 টাকা। অন্যদিকে কেয়া কসমেটিক্স রয়েছে টপ 20 শেয়ারের 11তম অবস্থানে, যার সবশেষ লেনদেন হচ্ছে এখন 14 টাকা 30 পয়সায়। সর্বোচ্চ লেনদেন হয়েছে 14 টাকা 70 পয়সা এবং সর্বনিম্ন লেনদেন হয়েছে এখনো পর্যন্ত 14 টাকা 30 পয়সাতেই। এবং দেখতে পাচ্ছি যে যমুনা ওয়ার্ল্ড রয়েছে টপ 20 শেয়ারের দেখতে পাচ্ছি 12তম অবস্থানে, যার সবশেষ লেনদেন মূল্য এখনো পর্যন্ত 181 টাকা 60 পয়সা। সর্বোচ্চ লেনদেন হয়েছে শেয়ারটি 187 টাকা 50 পয়সা এবং সর্বনিম্ন লেনদেন মূল্য 180 টাকা। অন্যদিকে বিএসআরএম লিমিটেড রয়েছে টপ 20 শেয়ারের
দেখতে পাচ্ছি 13তম অবস্থানে, যার সবশেষ লেনদেন মূল্য 182 টাকা। সর্বোচ্চ লেনদেন হচ্ছে শেয়ারটি এখনো পর্যন্ত 185 টাকা 50 পয়সা। অন্যদিকে সর্বনিম্ন লেনদেন মূল্য শেয়ারটির 181 টাকা 50 পয়সা। ডিবিএইচ রয়েছে টপ 20 শেয়ারে, দেখতে পাচ্ছি 14তম অবস্থানে, যার সবশেষ লেনদেন হচ্ছে 111 টাকায়। সর্বোচ্চ লেনদেন মূল্য শেয়ারটির 112 টাকা 50 পয়সা। অন্যদিকে সর্বনিম্ন লেনদেন হয়েছে শেয়ারটি 110 টাকা 80 পয়সায়। এফকে ডিল রয়েছে টপ 20 শেয়ারে, দেখতে পাচ্ছি 15তম অবস্থানে, যার সবশেষ লেনদেন হচ্ছে 19 টাকা 70 পয়সা। সর্বোচ্চ লেনদেন হয়েছে এখনো পর্যন্ত 19 টাকা 90 পয়সা এবং সর্বনিম্ন লেনদেন মূল্য ছিল 19 টাকা 10 পয়সা। এবং দেখতে পাচ্ছি ডাচ বাংলা রয়েছে টপ 20 শেয়ারের 16তম অবস্থানে, যার সবশেষ লেনদেন মূল্য এখনো পর্যন্ত 110 টাকা 90 পয়সা। সর্বোচ্চ লেনদেন হয়েছে শেয়ারটি এখনো পর্যন্ত 111 টাকা এবং সর্বনিম্ন লেনদেন হয়েছে 105 টাকা 90 পয়সা। অন্যদিকে দেখতে পাচ্ছি যে রয়েছে স্কয়ার ফার্মা রয়েছে টপ 20 শেয়ারের 17তম অবস্থানে, যার সবশেষ লেনদেন মূল্য এখনো পর্যন্ত 254 টাকা 60 পয়সা। সর্বোচ্চ লেনদেন হয়েছে শেয়ারটির এখনো পর্যন্ত 256 টাকা 40 পয়সা এবং সর্বনিম্ন লেনদেন মূল্য 254 টাকা 60 পয়সা। অন্যদিকে কেপিসিএল রয়েছে টপ 20 শেয়ারের 18তম অবস্থানে, যার সবশেষ লেনদেন মূল্য 71 টাকা 70 পয়সা। সর্বোচ্চ লেনদেন হচ্ছে শেয়ারটি 72 টাকা 50 পয়সা এবং সর্বনিম্ন লেনদেন হয়েছে 71 টাকা 70 পয়সা। অন্যদিকে গ্রামীণ ফোন টেলিকম খাতের প্রতিষ্ঠান রয়েছে টপ 20 শেয়ারের একদম 19তম অবস্থানে, যার সবশেষ লেনদেন মূল্য দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত 236 টাকা 50 পয়সা। সর্বোচ্চ লেনদেন হয়েছে শেয়ারটি 236 টাকা 70 পয়সা এবং সর্বনিম্ন লেনদেন মূল্য ছিল 233 টাকা 60 পয়সা। এবং টপ 20 শেয়ারের একদম শেষে রয়েছে, একদম তলানিতে রয়েছে 20তম অবস্থানে পাওয়ার গ্রিড, যার সবশেষ লেনদেন মূল্য 59 টাকা। সর্বোচ্চ লেনদেন হয়েছে 61 টাকা এবং সর্বনিম্ন লেনদেন মূল্য ছিল 58 টাকা 20 পয়সা। দর্শক, এই ছিল আমার কাছে শেয়ার বাজার পরিস্থিতি সবশেষ খবরাখবর। আবারও জানিয়ে দিচ্ছি এই সময় বাণিজ্যের শিরোনামগুলো। রিজার্ভের অর্থ চুরির ঘটনা তদন্তে ফিলিপিন্স সিনেটে 6ষ্ঠ দফায় শুনানি চলছে। মামলা না করলে অর্থ ফেরত পাবে না বাংলাদেশ, বলছে এমএলসি। তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে বাজারে বেড়েছে মৌসুমি ফলের চাহিদা। দাম বেশি হলেও গরমের উত্তাপ কমাতে দোকানে ক্রেতাদের ভিড়। বর্ষণার পাহাড়ি ঢলে তলিয়ে গেছে সুনামগঞ্জে হাওরের কয়েক হাজার হেক্টর জমির ফসল, ব্যাপক ক্ষতির মুখে কৃষক। এবং দক্ষতার অভাবে অনলাইনে বিদেশি প্রতিষ্ঠানের হয়ে কাজ করতে পারছেন না মুক্ত পেশাজীবীরা। সমস্যা সমাধানের তাগিদ বিশ্লেষকদের, পদক্ষেপ নেওয়ার আশ্বাস প্রতিমন্ত্রী। এই ছিল এই সময়ের বাণিজ্য। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি আর সঙ্গেই থাকুন সময়।